তো গল্পের শুরুতে আমরা চা ইন ইয়ংকে দেখি যে কাঁদতে কাঁদতে তার প্রেমিক ইউ চ্যান হির কাছে জিজ্ঞেস করছিল যে কিভাবে সে ৮ বছরের সম্পর্কের পর তার সঙ্গে ব্রেকআপ করতে পারে, কিন্তু তার প্রেমিক একটু কথা শুনেনি আর চা কাঁদতেই থাকে। এরপর আমাদের ১ বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যালার্মের শব্দে চার ঘুম ভেঙে যায়। তখনই সে বুঝতে পারে যে গত রাতে সে এক অচেনা ছেলের সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। এরপর ১২ ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়, যখন চা তার কাজে ব্যস্ত ছিল। তখনই তার বন্ধু সোহাইয়ের ফোন আসে, যে তাকে স্কুল রিইউনিয়ন পার্টিতে আসতে বলে। তাই সে কাজ শেষ করে সেখান থেকে চলে যায়, যেখানে আগেই তার আরেক বন্ধু জাং উন তার অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর সোহাই সেখানে এসে পৌঁছায় এবং তারা কথা বলতে বলতে চা সম্পর্কে আলোচনা করতে থাকে, যে চাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরে তাকে ছেড়ে চলে যায়। এতে চা কিছুটা খারাপ অনুভব করে এবং বলে যে এখন থেকে সে সরাসরি কাউকে ডেট করবে না। এভাবে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। তারপর সুহাইয়ের প্রেমিক ওয়াং তাকে নিতে আসে, যা দেখে চা খুব খুশি হয়। এরপর দৃশ্য আবার রিইউনিয়ন পার্টিতে ফিরে আসে, যেখানে জাং উন চাকে না জানিয়েই পার্টি থেকে চলে গিয়েছিল। তখন চার চোখ পড়ে তার কয়েকজন ক্লাসমেটের ওপর, যারা ডুয়ানসো নামে এক ছেলেকে নিয়ে মজা করছিল। এটা দেখে চা তাদের কাছে যায়, কিন্তু তখন তারা উল্টো চার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করা শুরু করে। এতে চা দুঃখ পেয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। এরপর যখন চা বাড়ি ফিরছিল, তখন ইয়েসো তার কাছে এসে বলে যে তাদের ব্যাগটি এক্সচেঞ্জ হয়ে গেছে। দুজনেই তাদের ব্যাগ বদলানোর পর বিদায় নিতে যাচ্ছিল। তখন চা ইয়েসোকে বলে যে পার্টিতে অনেক অদ্ভুত লোক ছিল, তার সেখানে যাওয়া উচিত হয়নি। এরপর ইয়েসোকে একটি ট্রিট অফার করে, যেখানে তারা বসে একসঙ্গে ড্রিঙ্কস করতে শুরু করে। এরপর পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পর সে সবাইকে বলে যে সে ঠিক আছে, কিন্তু সত্যি বলতে ব্রেকআপের পর থেকে সে মোটেও ভালো নেই। এরপর দৃশ্য বর্তমানে চলে আসে, যেখানে চা বুঝতে পারে যে সে নেশার কারণে এক সাধারণ বন্ধুর সঙ্গে রাত কাটিয়ে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং কলেজের জন্য রওনা হয়, কারণ আজ তার পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে গিয়ে সে বারবার গতরাতের ঘটনা নিয়ে ভাবতে থাকে এবং প্রায় পাগল হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর সে ক্লাসের বাইরে আসে, তখন তার ল্যান্ডলর্ডের ফোন আসে, যে তাকে ভাড়া পরিশোধ করার কথা মনে করিয়ে দেয়। এরপর সে সোহাইয়ের সঙ্গে দেখা করে এবং গতরাতের পুরো ঘটনা খুলে বলে। সে স্বীকার করে যে ইয়েসুর সাথে তার কি হয়েছে। এরপর জাং উনকে চুপ করানোর জন্য বলেছিল আসলে তার এমন কিছু করার কোনো ইচ্ছে ছিল না। এরপর তারা লাঞ্চ করতে বসে, তখন সোহাই চাকে জানায় যে ইয়েসো তাদের কলেজের অন্যতম হ্যান্ডসাম ছেলে, তবে তার সম্পর্কে বেশ কিছু গুজবও রয়েছে। গুজব অনুযায়ী তার বাবা মায়ের কারণে সে বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েছিল, তবে সেই গুজবের কারণে সে আর বিদেশে পড়ার সুযোগ পায়নি। ঠিক তখনই ইয়েসো সেখানে আসে, আর তাকে এড়ানোর জন্য চা সোহাইকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর তারা কলেজ ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। তখন সোহাই চার বয়ফ্রেন্ড চৈওয়াং সম্পর্কে জানায়। এটা শুনে চা তার বন্ধুর জন্য খুব খুশি হয়। সোহাই চলে যাওয়ার পর চা বাড়ি ফিরে তার ঘরটি পরিষ্কার করতে থাকে। ঠিক তখনই সোহাইয়ের ফোন আসে, আর তারা আবার কথা বলতে থাকে। এই সময় চা তার জিনিসপত্রের মধ্যে হঠাৎ করে চ্যানহির দেওয়া একটি চিঠি খুঁজে পায়, যা দেখে সে প্রচণ্ড রেগে যায়। এরপর যিশু কলেজের লাইব্রেরিতে স্থানান্তরিত হয়। কলেজের লাইব্রেরিতে সবাই ইয়েসুকে দেখে তাকে নিয়ে নানা রকম অদ্ভুত মন্তব্য করতে থাকে। ঠিক তখনই ইয়েসুর কলেজের এক প্রফেসর তার সামনে এসে পড়েন। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইয়েসু তার স্কলারশিপ পেয়েছিল। তখন তার বিরুদ্ধে অনেক গুজব ছড়িয়ে পড়েছিল। মানুষ বলেছিল যে সে তার বাবা মায়ের সাহায্যে বিদেশে পড়ার সুযোগ পেয়েছে, কিন্তু আসল সত্য ছিল ইয়েসুর বাবা মাই ছিল না। এই বিষয়ে প্রফেসর কোনো সাহায্যও করেনি। এরপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে, যেখানে প্রফেসর ইয়েসুকে জানান যে সেই ছাত্র ফিরে এসেছে, যে তার জায়গায় বিদেশে পড়তে গিয়েছিল। এরপর আমরা আবার চাকে দেখতে পাই যে তার ঘর পরিষ্কার করার কাজ শেষ করে ফেলেছে। বাড়ির আবর্জনা ফেলার জন্য সে বাহিরে আসে। ঠিক তখনই পথে তার সঙ্গে ইয়েসুর দেখা হয়ে যায়, আর ইয়েসু তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? চা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, তাই সে দ্রুত বাড়ি ফিরে আসে এবং নিজের ওপর প্রচণ্ড রাগ করে। ঠিক তখনই এক অচেনা দম্পতি তার বাড়িতে আসে এবং দাবি করে যে এটি তাদের বাড়ি, চার নয়। এরপর আমরা চাকে পুলিশ স্টেশনে দেখি। প্রকাশ হয় যে চার ল্যান্ডলর্ড আসলে একজন প্রতারক ছিল, যে তার সিকিউরিটি ডিপোজিট নিয়ে পালিয়ে গেছে। এরপর দৃশ্য একটি ফ্ল্যাশব্যাকে স্থানান্তরিত হয়, যেখানে চার অতীত দেখানো হয়।
সেখানে ইউচ্যান তাকে ১০০ দিন পূর্তির একটি সুন্দর উপহার তৈরি করে দেয়। এরপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। পরের দিন সকালে চা তার চোখ খুলে এবং দেখে যে সে সোহাইয়ের বাড়িতে রয়েছে, কারণ তার প্রতারক ল্যান্ডলর্ড তার বাড়ি অন্য কাউকে ভাড়া দিয়ে দিয়েছিল, যার ফলে চা এক প্রকার বেকার ও গৃহহীন হয়ে পড়েছিল। এরপর আমরা সোহাইয়ের ২ বোনকে দেখতে পাই, যেখানে তাদের মা সবাইকে খাবারের জন্য ডাকছিল। তারা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসে, আর সোহাইয়ের মা চাকে খুব ভালোভাবে যত্ন করে, যা দেখে চা বেশ খুশি হয়। কিন্তু কিছুক্ষণ পর চার আশেপাশের পরিবেশ বিপজ্জনক মনে হতে শুরু করে, কারণ সোহাই এবং তার ২ বোন সবকিছু নিয়ে বারবার ঝগড়া করতে থাকে। চা এসব ঝগড়ার অভ্যাসে একদমই অভ্যস্ত ছিল না, এজন্য সোহাই চার কাছে দুঃখ প্রকাশ করে। এরপর আমরা চাকে রিভান আর্ট মিউজিয়ামে তার কাজে ব্যস্ত দেখতে পাই। সেখানে তার দেখা হয়ে যায় ইয়েসুর সঙ্গে, যে প্রায় এমন প্রদর্শনীতে আসে। কিন্তু এবার চা তাকে এড়াতে পারে না, তাই সে ইয়েসুকে বলে যে সে শুধু তার কাজের জন্য লজ্জিত বোধ করছে। এরপর ইয়েসু বিদায় জানিয়ে চলে যায়। পরে চা যখন তার অফিসে বসে কাজ করছিল, তখন সে বুঝতে পারে যে প্রতারণার শিকার হওয়ার কারণে সে কাজে মনোযোগ দিতে পারছে না। এরপর সে লাঞ্চের সময় তার এক সহকর্মীর সঙ্গে নিজের সমস্যার কথা শেয়ার করে। চা সহকর্মীকে বলছিল যে তার সাথে অনেক টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে, যার কারণে এখন তার থাকার মতো একটি ঘরও নেই। তখন তার সহকর্মী তাকে পরামর্শ দেয় যে তাকে বিয়ে করার জন্য, কারণ সরকার নতুন বিবাহিত দম্পতিদের বাড়ির জন্য লোন দেন। এটা শুনে চার মনে কিছু পরিকল্পনা ঘুরপাক খেতে শুরু করে। এরপর সন্ধ্যায় কাজ শেষ করে চা সোহাইয়ের সাথে দেখা করতে চলে যায়। তারা একে অপরকে কিছু বলছিল। প্রথমে সোহাই চাকে বলে যে সে কোনো কারণে ওয়াংয়ের সাথে ব্রেকআপ করেছে। এরপর চা সোহাইকে জানায় যে সে লোন পাওয়ার জন্য একটি ভুয়া বিয়ে করতে চায়। এটা শুনে সোহাই বলে, আমি যা ভেবেছিলাম তুমি তার চেয়েও বেশি অদ্ভুত, তুমি আমার থেকেও বড় পাগল। এরপর চা উত্তর দেয় সে খুব শীঘ্রই একটি ভালো ছেলে খুঁজে নেবে। পরের দিন আমরা চাকে তার অফিসের কফি শপে দেখতে পাই, যেখানে তার এক টিমমেট তাকে তাদের নতুন প্রজেক্টের ইলাস্ট্রেটর রোজির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর এটি আর কেউ নয়, বরং ইউচ্যানই ছিল, যার সঙ্গে তাদের পরবর্তী প্রদর্শনী করতে হবে। এটা দেখে চা যেন তার চোখে বিশ্বাস করতে পারেনি। এরপর আমরা চার ডেটিং সময়কার একটি দৃশ্য দেখতে পাই, যেখানে জানা যায় চার মা একসময় অন্য কাউকে বিয়ে করার জন্য চাকে সবসময়ের জন্য একা ছেড়ে চলে গিয়েছিল। এটি বলতে গিয়ে ইউচ্যানকে ধরে চা খুব কান্নাকাটি শুরু করে এবং দৃশ্যটি আবার বর্তমান সময়ে ফিরে আসে। এখানে চা দেখতে পায় যে সে না চাইলেও তার এক্সের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য হচ্ছে, কারণ ইলাস্ট্রেটর ইউ এর লেখা বইয়ের অ্যাডভার্টাইজিংয়ের দায়িত্ব ছিল চায়ের, এবং তার শীঘ্রই একটি প্রদর্শনীও হতে যাচ্ছিল। মিটিং শেষ হওয়ার পর চা ইউচ্যানের উপর খুব রেগে যায়। সে তার টেবিলের উপর রাখা প্রতিটি চরিত্রের ছবি তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, যা বইয়ের মধ্যে রাখা ছিল। এছাড়া যখন সে তার সহকর্মীর প্রশংসা করতে দেখে, চা আরও বেশি রেগে যায়। এরপর দৃশ্যটি সোহাইয়ের কাছে চলে যায়। আমরা সোহাইকে সুপারমার্কেটে দেখতে পাই, যেখানে সোহাই শপিং করার অজুহাতে গিয়েছিল, কারণ সে ওই ম্যানেজারকে পছন্দ করত। ঠিক তখনই সোহাই চাকে একটি মেসেজ পাঠায় যে সে কাজ শেষ করে বাড়ি ফিরবে, তবে চা আগে বাড়িতে থাকবে। কিন্তু সোহাই বেরিয়ে আসতে দেরি করে, তাই চা বাইরেই বসে অপেক্ষা করতে থাকে। যখন সোহাই চাকে দেখে, সে তার চোখে অশ্রু নিয়ে চাকে তার এক্স সম্পর্কে বলছিল, কিভাবে সেই মন্দ লোক আবার তার জীবনে ফিরে এসেছে। এটা শুনে সোহাই চাকে সান্ত্বনা দেয় এবং বলে যে সে খুবই শক্তিশালী, তাই তাকে কাজ ছেড়ে দেওয়া সম্পর্কে ভাবতেও হবে না। সোহাই মজা করে বলে যে যদি চা বিয়ে করার জন্য ছেলে খুঁজতে চায়, তবে সে তার কলেজের বাইরে একটি পোস্টার লাগিয়ে রাখতে পারে। কিন্তু চা এই কথাটি সিরিয়াসভাবে নিয়ে নেয়। পরের দিন আমরা চাকে অফিসে বসে একটি পোস্টার তৈরি করতে দেখি, যেখানে সে লিখছে যে তার একটি হাউসমেট দরকার। এরপর চা তার কলেজের সিনিয়রের সঙ্গে দেখা করতে যায়, যারা পরবর্তীতে প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছিলেন। তবে হঠাৎ কাজের মাঝে সিনিয়রের ফোন আসে এবং সে চাকে ইউচ্যানের সাথে ছেড়ে চলে যায়। এভাবে যখন চা ইউচ্যানের সাথে কাজ করছিল, তখন সে বারবার তার পূর্বের সম্পর্কের কথা মনে করছিল। চা তার পূর্বের কথা মনে করতে গিয়ে কাজে মনোযোগ দিতে পারছিল না। তারপর কাজ শেষ করে যখন তারা দুজন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ইউচ্যান চাকে জানায় যে তুমি এখন ঠিক আছো। তবে চা কোনো উত্তর দেয় না। পরের দিন আমরা চাকে কলেজের বাইরে দেখতে পাই, যেখানে ইয়েসু এবং অন্যান্য ছেলেরা পোস্টার পড়ছিল। তখন কিছু ছেলেরা চা সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে, যা শুনে ইয়েসু তাদের মুখ বন্ধ করতে বলে। চা যখন সেখানে আসে, তখন সে তাদের কথা শুনে বলে যে এতে তার কোনো সমস্যা নেই যে কেউ তার সম্পর্কে কী বলছে। তারপর যখন চা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ইউচ্যান তার পেছনে এসে প্রশ্ন করে যে
তুমি কি আমাকে বিয়ে করবে? তবে তখন চা তার পূর্বের সম্পর্কের কথা মনে করতে শুরু করে, যখন ইউচেনের সাথে সে সময় কাটাতো। এরপর চা ইয়েসুকে এই সমস্ত শর্তগুলোর ব্যাখ্যা করে, যা একটি কন্ট্রাক্ট ম্যারেজে থাকে। এটি শোনার পরও ইয়েসু বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা বিয়ে করে ফেলে। কিছু সময় পর আমরা তাদেরকে নতুন বাড়িতে শিফট হতে দেখি, যা তারা সরকারের পক্ষ থেকে পেয়েছিল। তবে হল থেকে শুরু করে বাথরুম পর্যন্ত পুরো জায়গাতেই মেয়েদের জিনিস দেখা যায়। এতে ইয়েসু কিছুটা হতাশ হয়ে যায় এবং তারপর চাকে আরেকটি কন্ট্রাক্ট তৈরি করার জন্য বলে। উভয়ের মধ্যে তাদের নিজস্ব শর্তাবলী লেখা ছিল, যার জন্য তারা রাজি হয়ে যায়। এরপর যখন চা ইয়েসু থেকে তার বিয়ে করার পেছনের কারণ জানতে চায়, তখন আমরা একটি দৃশ্য দেখতে পাই। যখন চা ইউচানের সাথে কাজ করছিল, তখন ইয়েসু তাদেরকে দেখতে পেয়েছিল। এরপর বর্তমানে ইয়েসু চাকে গুড নাইট বলার পর বিছানায় চলে যায়। এরপর চা তার বেডরুমে গিয়ে সোহাইকে কল করে। সোহাই চাকে জিজ্ঞেস করে, তুমি কি ইয়েসুকে বাবু বলে ডাকছ? চা তখন বলে, এমন কিছু নয়। এরপর পরবর্তী সকালে আমরা চাকে তার কলেজে এবং ইউচেনের সাথে অফিসের কফি শপে কাজ করতে দেখতে পাই, যেখানে অফিসের ক্যাফেতে সোহাই কাজ করা শুরু করেছিল। তখন তার সাথে একটি হ্যান্ডসাম কাস্টমার মিনসেনের সাক্ষাৎ হয়। এরপর দৃশ্যটি পরিবর্তিত হয়, যেখানে সুযোগ পেয়ে ইউচেন তার সহকর্মীকে ছেড়ে মিটিংয়ে যোগ দিতে চলে যায়। তবে তার পেছনে ইউজেন এসে তার সাথে কথা বলার চেষ্টা করে। তখন চা তাকে দূরে থাকতে বলে। এরপর ইউজেন তার ভুলের জন্য সরি বলে, যা শোনার পর চা বলে যে সে আর তাকে জীবনে স্বাগত জানাতে চায় না। এরপর আমরা ইয়েসুকে ইউজেন নামের এক মেয়ের সাথে দেখা করতে দেখি, যে তাকে বিয়ে করার কারণ জিজ্ঞেস করে। তখন ইয়েসু বলে যে সে ইউজেনের এক্স হওয়ার কারণে চাকে বিয়ে করেছে। পরবর্তী দৃশ্যে আমরা ইয়েসুকে চার সাথে ডিনার করতে দেখি, যেখানে চা বেশ খুশি দেখাচ্ছিল। কারণ জানতে চাইলে চা ইয়েসুকে বলে যে সে আজ তার এক্সকে মিথ্যা কথা বলে জবাব দিয়েছে। এটা শুনে ইয়েসু মনে মনে খুব খুশি হয়। এরপর পরদিন সকালে আমরা ইয়েসুকে সিম্পল ব্রেকফাস্ট করতে দেখি, যেখানে চা অনেক দেরি করে ওঠে এবং তাড়াহুড়া করে খাবার প্রস্তুত করে। তারপর দ্রুত খাবার খেয়ে কাজের জন্য চলে যায়, যদিও ইয়েসু চিৎকার করে বলছিল, এসব কে ধুবে? তারপর যখন অফিসে চা জানতে পারে যে আজ তার একটি বড় মিটিং আছে, তাই সে উত্তেজিত হয়ে তার সহকর্মীর সাথে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ইউজেনের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে চা এক্সাইটমেন্টে কিছুক্ষণ পরই তাকে বাই বলে চলে যায়। এরপর সে ইউচেন থেকে ইন্টারভিউ সম্পর্কিত কিছু প্রশ্ন করে, যেখানে জানতে পারে যে সে প্যারিসে খুব খুশি ছিল এবং এখন আর ফিরে যাবে না। তারপর কাজ শেষ হওয়ার পর সে এই কথা সোহাইকে জানায়, যা শুনে সোহাই ইউচেনের উপর খুবই রেগে যায়। তারপর তারা বসে অনেক ড্রিঙ্ক করে এরপর চা বাড়ি ফিরে যায়। মত্ত অবস্থায় সে ইয়েসুর কাছে জানতে চায়, কিন্তু ইয়েসু চাকে দিয়ে তার পুরনো অদ্ভুত বাসনগুলো ধুয়ে নেয়। তবে চা অচেতন হয়ে পড়ে। পরের দিন যখন অফিসে চা তার সহকর্মীর মাধ্যমে জোর করে ইউচেনের বাড়ির কাজের জন্য পাঠানো হয়, তখন চা জানতে পারে যে ইউচেনের শরীর খারাপ। তার জিজ্ঞাসার পর ইউচেন তাকে জানায় যে সে যখন থেকে তাদের সম্পর্ক ভেঙেছে, তখন থেকেই সে কখনো ভালো হয়নি, তাই সে চাকে ঘৃণা করার জন্য নিষেধ করে। তারপর রাতে যখন চা বাড়ি ফিরে আসে, তখন সে নিজেকে রুমে বন্ধ করে দিয়ে অনেক কাঁদে। এরপর ইয়েসুর কথাই সে বাইরে আসে, কিন্তু এখনো সে কাঁদছিল। সে ইয়েসুকে বলে যে সে বুঝতে পারছে না সে এখন কি করবে। এরপর তারা একসাথে ডিনার করে, যেখানে চা সবকিছু ইয়েসুকে জানিয়ে দেয়। তখন ইয়েসু বলে যে সে যেন ইউজেনের কথা শুনে কোনো সিদ্ধান্ত না নেয়। ডিনারের পর যখন ইয়েসু তার রুমে ছিল, সে মনে করে যে ইউজেনই ছিল যে তার বদলে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিল। ইয়েসু নিজের লোভের কারণে তার গার্লফ্রেন্ডকেও ছেড়ে দিয়েছিল, কিন্তু সে নিজেকে প্রতিরক্ষা করার সুযোগ পায়নি। তারপর পরের সকালে চা যখন কাজের জন্য বের হচ্ছিল, তখন ইয়েসু তাকে বলে যে যদি ইউচেন থেকে দূরে থাকতে চায়, তবে সে তাকে ব্যবহার করতে পারে, যেমনটা সে বলতে পারে সে বিয়ে করে ফেলেছে। তারপর যখন চা চ্যানের সঙ্গে কাজ শেষ করে, তখন ইউচেন থেকে লাঞ্চের জন্য অফার করে। সে পাগল মনে করে নেয়। তবে যখন তাদের লাঞ্চ চলছিল, তখন ইউচেন তাকে ডিনারের জন্য জিজ্ঞেস করে এবং পাগল চা আবার হ্যাঁ বলে দেয়। সে সময় ইয়েসু বাড়িতে চারজন অপেক্ষা করছিল, কিন্তু আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী জানা যায় যে বৃষ্টি হতে যাচ্ছে। তাই সে ছাতা নিয়ে চায়ের কাজের জায়গায় চলে যায় এবং সেখানে ইউজেনও এসে উপস্থিত হয়। তারপর চা ইচ্ছাকৃতভাবে তার এক সহকর্মীর সামনে ইয়েসুকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ইয়েসু বলে, আমি তোমার বয়ফ্রেন্ড নই, আমি তোমার স্বামী। এটি শুনে ইউজেনের মুখের রং চলে যায়। তারপর বাড়ি ফিরে যখন ইয়েসু জানতে পারে চা তার এক্সের সঙ্গে ডিনার করতে চাচ্ছিল, যা ইয়েসুর জন্য মোটেও ভালো লাগেনি, তবে সে তাও তাকে হ্যাপি ফান বলে জানায়। এরপর আমরা চাকে সোহাইয়ের সঙ্গে দেখা করতে দেখি, যে ইউচানের সঙ্গে ডিনার করে তার কাছে এসেছিল। সেখানে সোহাই তাকে তার নতুন ক্রাশ মিনচুয়াঙ্গ সম্পর্কে জানায়,
যাকে সে ক্যাফেতে একজন কাস্টমারের মতো পেয়েছিল। তাদের কথোপকথন থেকে জানা যায় যে ইয়েসু তাদের নতুন বাড়ির জন্য একটি পার্টির আয়োজন করতে যাচ্ছিল। এর পরের দিন সকালে আমরা ইয়েসু এবং চাকে তাদের বাড়িতে পার্টির জন্য অনেক কিছু প্রস্তুতি করতে দেখছি, যেখানে তারা প্রতিটি প্রমাণ মুছে ফেলছিল যাতে কেউ মনে না করে যে তারা কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। এরপর সুস্বাদু খাবার রান্না করার জন্য তারা সোয়াইয়ের সাহায্য নেয়। তারপর পার্টি শুরু হয়, যেখানে চায়ের সহকর্মীরা এবং ইউচ্যান আসে। তারা সবার সামনে একটি দম্পতির মতো ম্যাচিং পোশাক পরে থাকে। পার্টি শুরু হলেও ইউচ্যানের মুখে কোনো খুশির ছাপ ছিল না। এরপর ডিনার শেষ হওয়ার পর সবাই একটি ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলে, যেখানে যারা উত্তর দিতে পারবে না তাদের এক গ্লাস ওয়াইন পান করতে হবে। গেম খেলার সময় ইউচ্যানকে জিজ্ঞেস করা হয়, তুমি কি সত্যিই খুশি? যা উত্তর দেয়, হ্যাঁ আমি অনেক খুশি। যা শুনে ইউচ্যানের মন খারাপ হয়ে যায়। ইউচ্যান খুব কষ্ট পায়, কিন্তু বাকিরা এটার খুব গুরুত্ব দেয় না। তাই সে একটা অজুহাত দিয়ে কিছুক্ষণ বাইরে চলে যায়, যেখানে সে তার বন্ধুর ফোন কল পায় এবং ফোনে সে জানতে পারে যে ইয়েসু এবং চা আসলে ফেক ম্যারেজ করেছে। এরপর দৃশ্য আবার ডাইনিং টেবিলে ফিরে আসে, যেখানে চায়ের সহকর্মী ঘুমিয়ে পড়ে। তখন ইউচ্যান আবার গেম চালিয়ে চাকে সরাসরি জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি বিয়ে করেছো? চা কিছু বলার আগেই ইয়েসু সবাইকে দেখানোর জন্য চাকে কিস করে, যেন তাদের বিয়ে সত্যি মনে হয়। এটা দেখে ইউচ্যানের মন ভেঙে যায়, যেমনটা স্বাভাবিকভাবেই হওয়ার কথা। এরপর সবাই চলে যাওয়ার পর যখন ইয়েসু চাকে বিছানায় শুয়ে দিচ্ছিল, তখন চা হঠাৎ তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? এই প্রশ্ন শুনে ইয়েসু একটু থেমে যায়, কিন্তু শেষ পর্যন্ত হ্যাঁ বলে। এটা শুনে চা একেবারে অবাক হয়ে যায়। পরদিন চা অফিসে যায় এবং ইউচ্যানের সঙ্গে দেখা করে। তাকে সে পার্টিতে আসার জন্য ধন্যবাদ জানায়, তবে মনে মনে সে শুধু ইয়েসুর কথাই ভাবছিল এবং নিজের অজান্তেই ব্লাশ করছিল। কিছুক্ষণ পর সে ইয়েসুকে এসএমএস করে, আজ রাতে ডিনার আমার পক্ষ থেকে। অন্যদিকে ইয়েসু নিজের উপর রেগেছিল। সে ভাবছিল, আমি কেন চাকে বলে ফেললাম যে আমি তাকে পছন্দ করি। এই চিন্তায় সে এতটাই বিভ্রান্ত হয়ে পড়ে যে চারদিকেই শুধু চাকে দেখছিল। সে যেন চায়ের পুরোপুরি পাগল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ইয়েসুর কাছে চার আরেকটা মেসেজ আসে, যেখানে সে লিখেছিল, আজ স্টোরে গিয়ে আমাদের গ্রোসারি কিনতে হবে। এটা দেখে ইয়েসু একটু খুশি হয়ে যায়। এরপর রাতে আমরা দেখি সোহাই তার ক্রাশমিন চেনগোর সঙ্গে তার হারিয়ে যাওয়া বিড়ালটিকে খুঁজছে। অন্যদিকে চা সুপারমার্কেটে গিয়ে ইয়েসুর সঙ্গে দেখা করে, যে আগেই সেখানে পৌঁছে ওয়েট করছিল। এরপর তারা একসঙ্গে প্রচুর শপিং করে এবং বাড়ি ফিরে সুস্বাদু খাবার খায়। খাওয়ার পর যখন তারা বাসনের কাজ করছিল, তখন চা আগের রাতের কথার প্রসঙ্গ তোলে, কিন্তু ইয়েসু কোনো উত্তর দেয় না। পরে আমরা দেখি চা ঘুমাতে পারছিল না, সে পানি খেতে বাইরে আসে। তখন হঠাৎ ইয়েসু সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই ইয়েসু তাকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমাকে পছন্দ করো? চা লজ্জায় হ্যাঁ বলে। এরপর তারা দুজন একসঙ্গে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে চা অফিসের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে অফিসে চলে আসে, যেখানে চা ইয়েসুর পাঠানো মেসেজ দেখে লজ্জায় ব্লাশ করছিল। ঠিক তখনই তার ফোনে সোহাইয়ের কল আসে। সোহাই তাকে ডিনারের জন্য ইনভাইট করে। ডিনারের সময় সোহাই একটু মন খারাপ করে চাকে বলে যে সে এখন মিনচ্যানগোর সঙ্গে হারিয়ে যাওয়া বিড়াল খোঁজার অজুহাতে দেখা করেছিল, কিন্তু সে চিন্তিত যদি বিড়ালটা সত্যি সত্যি পাওয়া যায় তাহলে আবার কি অজুহাতে ওর সঙ্গে দেখা করবে। এই ভেবে সে আরো দুঃখী হয়ে পড়ে। পরদিন চা তার অফিসে আয়োজিত প্রদর্শনীর এক্সিবিশন প্রস্তুতি যাচাই করতে এক্সিবিশন রুমে যায়। সেখানে সে ইউচ্যানের লেখা গল্পের পোর্ট্রেট দেখতে পায়, যা দেখে চা বিস্মিত হয়ে বুঝতে পারে গল্পটি পুরোটাই তার ও ইউচ্যানের প্রেম কাহিনীর ওপর নির্ভর করে লেখা। গল্পটির প্রতিটি অধ্যায় তাদের প্রেম, বিচ্ছেদ ও অতীতের ঘটনাগুলো একদম তার জীবনের সঙ্গে মিলে যায়। এটা দেখে চা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে যে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। পরদিন রিভান আর্ট মিউজিয়ামে প্রদর্শনী শুরু হয়। অনেক মানুষ সেখানে দর্শনার্থী হিসেবে এসেছে। কর্মীরা ব্যস্তভাবে কাজ করছে। এরপর দৃশ্য স্থানান্তরিত হয় সোহাইয়ের দিকে, যে মিনচ্যানের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে সোহাই মিনচ্যানের সামনে তার মনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু একটি ফোন কল আসে, তার হারিয়ে যাওয়া বিড়ালটি পাওয়া গেছে। ফলে সোহাইয়ের কথা বলার সুযোগ হয় না। অন্যদিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে, বৃষ্টি আসতে চলেছে। তাই ইয়েসু চায়ের জন্য ছাতা নিয়ে মিউজিয়ামে পৌঁছায়। সেই সময় ইউচ্যান দূর থেকে ইয়েসুকে দেখে ফেলে। তার পাশে থাকা এক বন্ধু এক চাঞ্চল্যকর সত্য প্রকাশ করে, যে স্কলারশিপ ইউচ্যান বিদেশে যাওয়ার জন্য ব্যবহার করেছিল সেটি মূলত ইয়েসুরই ছিল। এটা শুনে ইউচ্যান হতভম্ব হয়ে যায়, কারণ সে এতদিন এই সত্যিটা ভুলে গিয়েছিল। এই উপলব্ধি তাকে প্রচন্ড অপরাধ বোধে ভরিয়ে দেয়। সে দ্রুত চায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই ইউচ্যান চায়ের কাছে একটি সুযোগ চায়, কিন্তু চা তা প্রত্যাখ্যান করে। ইউচ্যান তখন চাকে প্রশ্ন করে, তুমি কি জানো ইয়েসু কেন তোমাকে বিয়ে করেছিল?
এরপরে ইয়েসু চাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু চা তার হাত ছাড়িয়ে নেয় এবং ইয়েসুকে সরাসরি তা জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে বিয়ে করেছ? তখন ইয়েসু সত্যিটা স্বীকার করে, আমি ইউচ্যানের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছি। এটা শুনে চায়ের হৃদয় ভেঙে যায়। সে ইয়েসুকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এই ঘটনার পর ইউচ্যান ভীষণ কান্নায় ভেঙে পড়ে। সোহাইয়ের গল্পে ফিরে আসি। তার বিড়ালটি অবশেষে খুঁজে পাওয়া গেছে। বিড়ালটি ফিরে পাওয়ার পর সে মিনচ্যানের সামনে তার অনুভূতি প্রকাশ করে। ঠিক তখনই মিনচ্যান সোহাইকে জানায় যে সেও তাকে ভালোবাসে। এটা শুনে সোহাই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে সোহাই যখন বাসায় ফিরে আসে, দেখে চা আগেই ওর বাসায় এসেছে এবং তার শরীর খারাপ লাগছে। সোহাই সাথে সাথেই চাকে ওষুধ দেয়। ঠিক তখনই ইয়েসুর কল আসে, কিন্তু সোহাই তা রিসিভ করে না। পরের দিন এক্সিবিশন সাফল্যের সঙ্গে শেষ হয়, তাই চা তার সহকর্মীদের ট্রিট দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে ইউচ্যানকেও আমন্ত্রণ জানানো হয়। ডিনারের পর সবাই যার যার বাসায় ফিরে যায়। অন্যদিকে ইয়েসুর গল্প। ইয়েসু তখন তার ব্যাগ গুছিয়ে নিচ্ছিল। সে চাকে খুব মিস করছিল, তাই সে চাকে একটা মেসেজ পাঠায়, আমি তোমাকে চিরকাল ভালোবাসবো। তখনই সোহাই চাকে জানায় যে তার বড় সুখবর আছে। চা ইয়েসুকে জানাতে চায় কি সেই সুখবর। সোহাই উত্তেজিতভাবে বলে, আমি আর মিনচ্যান এখন অফিসিয়ালি একসাথে। চা এটা শুনে খুব খুশি হয় এবং সোহাইকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। অন্যদিকে ইয়েসু এবং চা তাদের নতুন করে শুরু হওয়ার সম্পর্ককে উপভোগ করছে। তারা একসাথে সুখী জীবনযাপন করছে, একসঙ্গে সময় কাটাচ্ছে আর প্রেমের নতুন অধ্যায় উপভোগ করছে। এখানে শেষে দেখানো হয় মিনচ্যান চাকে তার প্রেমের জীবনের সুখী খবর জানাতে আসে এবং চা তার বন্ধু সোহাইয়ের খুশি সম্পর্ক দেখে অনেক খুশি হয়। এরপর ইয়েসু চাকেও পিক করতে আসে। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি চা ইউচ্যানকে ফাইনাল গুড বাই জানাচ্ছে, কারণ তার এক্সিবিশন কন্ট্রাক্টও শেষ হয়ে গেছে। এর মাধ্যমে চা ও ইউচ্যানের সম্পর্ক শেষ হয়ে যায় এবং গল্প এখানেই শেষ হয়।